এখন একটা ট্রেন্ড চলছে ব্র্যান্ডিং অফ গ্রিন বিল্ডিং কাউন্সিল, লিড সার্টিফাইড। এখন লিড সার্টিফিকেশনের যেসব পয়েন্টের যে তালিকা, যে পয়েন্ট খুবই হাস্যকর। আমাদের দেশে না মানে এসি চালায় যদি শীত না লাগে তাহলে হ্যাঁ তারা এটাকে এয়ার কন্ডিশনিং মনে করে না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবার ফিরে আসলাম বিল্ডিং টুমরো উইথ আইডিয়া স্পট বাই বিটিআই এর তৃতীয় পর্ব নিয়ে। আজকে আমাদের সঙ্গে একজন স্বনামধন্য, দেশে বিখ্যাত, বিদেশে বিখ্যাত এমন একজন স্থপতি আসছেন যাকে আপনারা সবাই চেনেন। তার সঙ্গে আমরা কিছুক্ষণ গল্প করব। কে বুঝতে পারছেন নিশ্চয়ই। আমাদের আজকের অতিথি হচ্ছে মুস্তফা খালিদ পলাশ। আমি কি নাম ঠিক বললাম? হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা, এই নাম নিয়ে অনেক সময় উচ্চারণ নিয়ে বিড়ম্বনা হলে পরে মন খারাপ হয়ে যায়। না, সেটা খুব একটা হয় না, তবে ওই যে মুস্তাফার অনেকগুলো ভার্সন আছে। হ্যাঁ, তো আমারটা আবার একটু অন্যরকম ভার্সন, এফ দিয়েও না, PHA দিয়ে করা। আচ্ছা, PHA দিয়ে, ওকে, এটাও একটা জানার ব্যাপার। তো আমরা একটু আলোচনায় চলে যাই। জি, আমি পলাশ বলেই বলছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। পলাশের সঙ্গে আমি প্রায় 35 বছর ধরে, 90 সাল থেকে 35 বছরই হয় পুরোপুরি হবে, সংশ্লিষ্ট কাজের ব্যাপারে পার্সোনালি সব কিছু মিলিয়েই, এবং লিটারালি আমরা বড় ভাই ছোট ভাই সম্পর্ক। তো সেই হিসাবে তুমি করেই বলছি, একদম কোনো অসুবিধা নেই। অনেকগুলি ব্যাপারে পরে পলাশ তো এখন মাশাআল্লাহ অনেক স্বনামধন্য, একটু আগেই বলেছি অনেক পপুলার আমি বলবো। তার বিভিন্ন গুণ আছে, সে গান করে, সে ছবি আঁকে, সে বাদ্যযন্ত্র বিভিন্ন বাজায়, আর আর্কিটেকচার তো আছেই। আর্কিটেকচার নিয়ে এর আগে আমি অনেক আলোচনাই করেছি। পলাশের সঙ্গে আজকে একটু ভিন্ন ধরনের আলোচনা করব। আমি কিন্তু তোমার অনেক কাজের ডিটেলে আর যাচ্ছি না, তবে একটা কথা আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, যেহেতু আমরা গুলশানবাসী দুজনেই, গুলশান 2 থেকে 1 পর্যন্ত আসার সময় যে কয়টা কমার্শিয়াল বিল্ডিং আছে কিংবা রেসিডেন্সিয়াল হতে পারে, আমার জানা মতে প্রায় সবগুলি পলাশের ডিজাইন করা। সবগুলি না, বাট প্রায় অধিকাংশ। এবং অফকোর্স এটা খুবই অ্যাস্থেটিক্যালি এবং ফাংশনালি ভেরি সাকসেসফুল বিল্ডিংস। এছাড়া এর বাইরে তো আরও আছি। এখন আমার একটা কিউরিওসিটি, যে সবাই এক একটা সাইডে স্পেশালাইজ করে, তো তোমাকে কিন্তু এই কমার্শিয়াল বিল্ডিংয়ের স্পেশালাইজ হিসেবে অনেকে মনে করে থাকেন। হাউএভার আমার বাসার জাস্ট অপোজিটে, কার বাড়ি বলছি না, 14 তলা একটা বাড়ি আছে, এবং সেটা দেখার জন্য আমি অনেক সময় আমার বারান্দায় কিংবা আমার ইনফর্মাল লিভিং রুমে মানুষজনকে বসাই, এবং তারা সেটাকে দেখে সেইভাবে উচ্ছ্বসিতও হয়, এবং আমরা গর্ব করে বলি এটা আমাদের পলাশের করা। প্রশ্ন, যে তাহলে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের দিকে তোমার কনসেন্ট্রেশন কম কেন? প্রথমত বলি, আসলে যে জিনিসটা বেশি দেখা যায় সেটাই কিন্তু প্রোনাউন্সড হয়। যেহেতু কমার্শিয়াল বিল্ডিংগুলো বেশি দেখা যায়, তো সেটাই মানুষ তাদের মনের মধ্যে যায় যে এটা কমার্শিয়াল বিল্ডিং। এবং কমার্শিয়াল বিল্ডিংয়ের সুবিধাটা হচ্ছে এটা অনেকটা কমার্শিয়াল বা আমরা পাবলিক বিল্ডিং যদি বলি, শপিং মল বা এই ধরনের অফিস, কর্পোরেট অফিস, এগুলোতে প্রচুর মানুষ যায় এবং এটা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে বলে তাদের মধ্যে এটার একটা ইম্প্যাক্ট তৈরি হয়। কিন্তু একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তো আমি ঢুকতে পারি না, শুধু বাহ্যিক সৌন্দর্যটাই দেখি, এবং ওখানে গুটি কতক ফ্যামিলিজ থাকে, তাদের পরিবার থাকে, খুব বেশি না, শতখানেক লোক থাকে। তো এবং সেটা এরকম একটা কমার্শিয়াল স্পাইন বা খুব প্রমিনেন্ট লোকেশনেও হয় না অনেক সময়।
এই কারণে এটা একটা মাইন্ডসেট মানুষের মধ্যে তৈরি হয়েছে। আর আমি একটু এর মধ্যে বলে নিই, আমার ক্যারিয়ারের 37 বছর হয়ে গেল অনেক দিন। মানে আমার ক্যারিয়ারের 2 বছর পর থেকে আমি আপনার সাথে কাজ করেছি। সেটাও একটা গুলশানেরই প্রজেক্ট ছিল, হ্যাঁ, সিঙ্গেল পাইল দিয়ে তখন সিঙ্গেল পাইল প্রথম দিয়ে ফার্স্ট দিককার প্রজেক্ট কাজ। সিঙ্গেল পাইল। তো এই যে 37 বছর ক্যারিয়ারে আপনি যদি বলেন যে রিচ পিপলস ওয়ান ইউনিট রেসিডেন্স, আমার একটাও নেই। আচ্ছা I have never designed a residence for a single family. আচ্ছা সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স নেই, সেটা রিচ পিপল হোক বা যে কোনো যার জন্যই হোক, সেটা আমি ইচ্ছাকৃতভাবেই অ্যাভয়েড করি। সেটা পরে আপনি প্রশ্ন করলে কেন অ্যাভয়েড করি এটা আমি উত্তর দিব। আর যেটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেগুলো আছে, অনেক অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে, ওই জন্য বললাম দেখা যায় না, যেটা আড়ালে থাকে, আড়ালে পড়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন বলে আপনি এটা উল্লেখ করলেন। এরকম অনেকগুলো মানে বিল্ডিং আছে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ইভেন গেটেড কমিউনিটিও আছে। আচ্ছা সেগুলো তো খুব বেশি পাবলিক দেখতে পারেন, ঢুকতেও পারে না সেই কারণে। কিন্তু যারা ব্যবহার করে তারা যেমন খুশি হয়। আজকেও আমাকে একজন ডেভেলপার বলছিল যে আপনার ডিজাইন করলে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। বললাম দ্যাট ইজ বিকজ আই ডিজাইন দ্য ইনসাইড অফ দ্য কোর্ট। রাইট, কোর্টের ভিতরটা আমি ডিজাইন করি, বাইরেটা হচ্ছে অন্যের জন্য। এবং আমি জানি যে ভিতরটা যদি সঠিকভাবে বিন্যাস করা হয় বা প্ল্যানিংটা যদি ফাংশনাল হয়, প্ল্যানিংটা যদি সেফ হয়, সেফটি ইজ দ্য প্রাইম কনসিডারেশন আমি মনে করি। সেই জন্য এই সেফটি ইস্যুস, প্ল্যানিং ইস্যুস, ব্যবহার, তারপরে বাহ্যিক যে দেখার বিষয়, ওটা আমি জানি আমি করলে কিছু না কিছু একটা দাঁড়াবি। অর্থাৎ প্ল্যানটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু এটা খুবই কেয়ারফুলি, উইদাউট ওয়েস্টিং এনি স্পেস। তারপর হচ্ছে যে এই যে আমার জীবনে চলার সাথে সাথে আমাদের লাইফস্টাইলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই লাইফস্টাইল চেঞ্জগুলোকেও অ্যাকোমোডেট করতে হয়। এবং খুব ইন্টারেস্টিং বিষয়গুলো পরে হয়তো আলাপে করবো। সেটা হচ্ছে যে একসময় ছিল যে আমার পুরো বাসায় একটা টেলিভিশন থাকতো, আমরা এটা ফ্যামিলি লিভিংয়ে রাখতাম। ফ্যামিলি লিভিংও এক সময় ছিল না, তারপরে আসলে ফ্যামিলি লিভিং। হ্যাঁ, তখন তো প্রথমে লিভিং রুমে থাকতো। হ্যাঁ, লিভিং রুমে থাকতো, তারপরে আসলে একটা উঠানের মতন একটা জায়গায় সবাই সপ্তাহে 2 দিন নাটক দেখবো, বসতাম, ফ্যামিলির একটা বন্ডিং একটা ওই জায়গাটাই হতো। সেটা আস্তে আস্তে এমন হয়েছে, পারলে প্রতি ধরেন হাজবেন্ডের একটা টিভি, ওয়াইফের একটা টিভি, পারলে মানে কি অলমোস্ট তাই। যদি টিভি ওইটা চলে, আমি তখন হয়তো ফোনে থাকি আমার পছন্দ না হলে। এইটা করতে করতে এখন দেখা যাচ্ছে ফ্যামিলি লিভিং একটা মানে ওয়েস্টেজ অফ স্পেস, ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছে, কোনো কাজে লাগে না, কেউ এখানে আসে না। তারপরে আসলে হচ্ছে যে এখন হচ্ছে যে হিজ অ্যান্ড হার দুইটা রুম বানাতে হচ্ছে, মাস্টার বেডে 2টা রুম। হ্যাঁ, অনেকে দুষ্টামি করে বলে গোসা রুম। হ্যাঁ, গোসা রুম, আসলে গোসা রুম না। আসলে লাইফস্টাইলটা এমন হয়ে গেছে, আমরা আসলে যে ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকেরই যে আলাদা একটা স্পেস দরকার, যেটাকে আমরা হয়তো এতদিন জোর করে আনন্দ ফুর্তি ফ্যামিলি এটা ভেবে একসঙ্গে করে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে যে আমরা আসলে একক। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাকচুয়ালি। একসময় গোসাঘর যেটাকে বলা হতো, সেটা হলো যে স্পেশালি স্পাউসের ভিতরে স্ত্রী যদি রাগ করেন, স্বামীর ওদিকে খেয়ালই নাই যে রাগ করছে। সো কাজে একটা এমন ঘর আছে যেখানে গিয়ে বসে থাকা মানে যে উনি রাগ করেছেন এই মেসেজটা দেওয়া। তারপরে হাজবেন্ড মানে আই এম টকিং অ্যাবাউট আমাদের নানাদের আমলের কিংবা তারও আগের আমলের কথা। তো এখন তো সেই প্রাচুর্যও নাই। আর এখন তো ফ্যামিলি আরও ইন্টিগ্রেটেড হয়ে আসার কথা, বাট উল্টাটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা রেসিডেন্সিয়ালে পরে আসবো। একটা কথা একটু আগে বলা হচ্ছিল যে সময়ের সাথে সাথে যে পরিবর্তন হয় সেটার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, উইচ ইজ মোর অফ এ সাস্টেনেবিলিটি আর কি, রেজিলেন্স যেটাকে আমরা বলি। অ্যাকচুয়ালি সাস্টেনেবিলিটি বলতে তো সাধারণভাবে আমরা যেটা বুঝি যে আমরা এনভায়রনমেন্টের থেকে খাপ খাওয়াই নেবো। সো দ্য ডিজাইন হ্যাজ টু বি সাচ যে যখন যেই এনভায়রনমেন্ট চেঞ্জ হবে সেটার সঙ্গে খাপ খেয়ে নেব। আরও ডিটেলে বললে পরে, কয়েকদিন আগে তো আমি সিঙ্গাপুরে ছিলাম অনেকদিন জানুয়ারি। তো ওই সময় আমি অনেক ঘুরে ঘুরে যা দেখলাম যে গ্রিনারি ওরা যতখানি ওয়েস্ট করে তার ডবল হলেও সেটাকে ইভেন কমার্শিয়াল বিল্ডিংয়ের ভিতরে ইনকর্পোরেট করে। তো এটা রেসিডেন্সিয়ালের ভিতরে করা অনেকখানি সহজও এবং চোখেও পড়ে অনেক। যেহেতু তুমি কমার্শিয়ালে মোর স্পেশালাইজড বলছি আমি এখন,
তো কমার্শিয়াল এটাকে কিভাবে তুমি চিল করো? প্রথমত আমি গ্রিন বিল্ডিং টার্মটা ব্যবহার করতে চাই না। ওকে, এটা একটা ব্র্যান্ড নেম। আমরা যেমন সব মোটরসাইকেলকে হোন্ডা বলতাম আর স্কুটি হলে ভেসপা বলতাম, সেরকম গ্রিন বিল্ডিংও এটা আমেরিকান একটা ব্র্যান্ড, গ্রিন বিল্ডিং কাউন্সিলের। তো সেই জন্য তার চেয়ে আমরা সাস্টেনেবল বিল্ডিং বলি। হ্যাঁ। সেই বিল্ডিং যদি ধরি সেটার সাথে গাছ লাগানোর খুব একটা সম্পর্ক নাই। গ্রিন বিল্ডিং বলতে বলতে মাথার মধ্যে একটা সবুজ রং আছে, সবুজ রং থেকে গাছ, গাছ থাকলে ঠিক আছে ভালো, কিন্তু গাছ যে পরিমাণ গাছ লাগে একজন মানুষের অক্সিজেনের জন্য 4 একর গাছ লাগে যদি আমরা ওইভাবে কম্পেয়ার করি। এছাড়াও সাস্টেনেবিলিটির জন্য 6টা টার্গেট ইস্যুজ আছে, সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। ওকে, এর মধ্যে সবচেয়ে বার্নিং ইস্যু হচ্ছে এনার্জি। এনার্জির ইস্যুটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু একটা বিরাট মানে বেনিফিট আমরা পেয়ে যাচ্ছি, যে পাবলিক মেইনের উপর লোড কমানো। যেমন আমরা গ্রামীণ ফোনের একটা এক্সাম্পল দিই। গ্রামীণ ফোন কর্পোরেট হেডকোয়ার্টারে এটা ওদের টোটাল লোড ক্যালকুলেটেড লোড ছিল 4.5 মেগাওয়াট। ওকে, এটা তো হিউজ একটা লোড একটা বিল্ডিংয়ের জন্য। তো প্রথমত আমরা চিন্তা করলাম যে কীভাবে এটাকে অফসেট করা যায়, কমানো যায়। এর 65% ছিল হচ্ছে এয়ার কন্ডিশনিং লোড। তো এটা অনেক লাইফ সাইকেল কস্ট অ্যানালিসিস এগুলো করে আমরা একটা বের করলাম যে আমরা যদি কো জেনারেশন করি তাহলে আমরা অনেকখানি লোড অফসেট করতে পারি, বিকজ উই ক্যান ইউজ দ্য হিট এক্সস্ট। তো সেটা যদি গ্যাস দিয়ে করি সেটা 30% অফসেট করে। এরপরে দেখলাম যে না, টারবাইন দিয়ে যদি করি, 2টা টারবাইন দিয়ে করলে আমার 1.5 মেগাওয়াটে নেমে আসছে, বিকজ 65% গোজ ফর এয়ার কন্ডিশনিং। ওইটার যে টেম্পারেচার আর গ্যাস ইঞ্জিনের যে টেম্পারেচার এর মধ্যে অনেক ডিফারেন্স। তো ওইটার টেম্পারেচার হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস। সেইটা দিয়ে আমরা করলাম কি, অ্যাবজর্পশন চিলার চালিয়ে ফেললাম, আচ্ছা এক ধাক্কায় নেমে আসলো 1.5 মেগাওয়াট। আচ্ছা, তো সেইটার আবার অঙ্ক করে দেখা গেছে যে আসলে আমি যে এক্সট্রা খরচা করছি সাস্টেনেবল বিল্ডিং করতে গেলে ইনিশিয়াল মানে আমরা যেটাকে ক্যাপেক্স বলি, ক্যাপেক্সটা বেশি লাগবেই, কিন্তু এটা অঙ্ক করে দেখাইতে হয়, যেহেতু এটা নরওয়েজিয়ান কোম্পানির একটা বিল্ডিং। তো তাদেরকে প্রমাণ করতে হয়েছে আমাদেরকে যে না, এটার পেব্যাক পিরিয়ড ইজ 8 মান্থস এক্স অ্যাডিশনাল খরচা। ওকে, এর বেনিফিটটা কি পাচ্ছি? 1 নম্বর হচ্ছে আমি পাবলিক মেইনে কোনো লোড চাপাচ্ছি না, 2 নম্বর হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার পাচ্ছি, 3 নম্বর হচ্ছে হেলদি কারেন্ট পাচ্ছি, 4 নম্বর হচ্ছে যখনই আমার নিজস্ব জেনারেশন থাকছে আমার কিন্তু স্ট্যান্ড বাইটাও সেরকম লাগছে না, লাগছেই না সোজা কথায়। যেটা লাগছে একটা একেবারে লাইফ লাইন। যদি ধরেন টারবাইনগুলো ব্রেকডাউন হয়, সব কিছু ব্রেকডাউন হয়, যে একটা ছোট্ট একটা ট্রান্সফর্ম জেনারেটর লাগছে, সেটা দিয়ে লিফট কয়েকটা জিনিস চলবে। আর প্যারালালি এমনি ওটা হতো আমার 33 কেভিএ সাবস্টেশন, সেটা নেমে আসলো 11 কেভিএতে। ওকে, স্পেস টেস সব কিছু মিলিয়ে, এবং যেহেতু এটা গ্যাস জেনারেটেড আমার ফুয়েল রিজার্ভও কম লাগছে, ফুয়েল লাগছে না। ওটা বুস্টার দিয়ে ডোমেস্টিকটাকেই বুস্টার দিয়ে প্রেশারাইজ করে টারবাইনগুলো এখনো চলছে। তো এইটা একটা বিরাট জিনিস। so you are reusing the generated Yes. electricity, ওইটার হিটটা, recycling ওইটা সবকিছুর হিটটা। উৎস তো হিট। হ্যাঁ, সো ওই হিটটা আমরা যে পারমাণবিক চুল্লি বলি, আসলে পারমাণবিক চুল্লির আসল কাজ তো হিট জেনারেট করা, স্টিম দিয়ে পরে এটা চালানো। তো আমরা এই হিটটাকে নিয়ে যাচ্ছি, এটাকে আমি এনভায়রনমেন্টে না ছেড়ে এটাকে আরও রিডিউস টেম্পারেচার এনভায়রনমেন্ট চাচ্ছে। এটা যদি হোটেল হতো সেই রিডিউস টেম্পারেচারটা আমরা বয়লার ইউজ করতে পারতাম ফর হট ওয়াটার। সো স্টেপ বাই স্টেপ ইউজ করে যখন আমি ছাড়বো সেই এমিশনটা অনেক কম। আর যেহেতু এটা গ্যাস জেনারেটর নট ডিজেল, গ্যাস টারবাইন, এটার এমিশন মানে অনেক অনেক কম। অনেক কম। তারপরে আসছে হচ্ছে ধরেন যে সাস্টেনেবিলিটি ইস্যুস, আমি কি গ্লাস ব্যবহার করছি, হ্যাঁ, আমি যদি টেম্পারেচারটাকে ভিতরে রিটেইন করতে পারি, যদি এটা মানে এটা পরে আসবো, সেটা হচ্ছে যে আমি এটা একটা রিটেইন করতে চাই টেম্পারেচার, ভিতর থেকেও ঢুকতে দিব না, ভিতর থেকেও বেরোতে দিব না। তার মানে আমি রাত্রে 7টা-8টায় যদি বন্ধ করে যাই, পরদিন যখন আমি আবার 9টায় ছাড়বো ভিতরে টেম্পারেচারটা লোই থাকে, এবং খুব কম টাইমে ওটা আবার ঠান্ডা হয়ে যেত। সেটা গ্লাসের উপর ডিপেন্ড করে। সেই ধরনের গ্লাস এখন তৈরি হয়েছে। গ্লাস নিয়ে অনেক মিথ আছে, গ্লাস নিয়ে অনেক মিসপারসেপশন আছে। তো সেগুলা আলাপে যদি আসে পরে বলবো, যে গ্লাসকে মানুষ অনেক নেগেটিভলিও দেখে, কিছু কিছু ক্ষেত্রে দেখতে হবে নেগেটিভলি, সেটা আসবো পরে। কিন্তু আমাদের এই জিনিসটা, তারপর ধরুন ওয়াটার রিসাইকেল করছি,
ওইখানে আমার গ্রামীণ ফোনে কিন্তু, তারপরে যে ইস্টার্ন ব্যাংক, এসব বিল্ডিংয়ে কিন্তু সব ওয়াটার রিসাইকেল Harvesting. করেছে, না হারভেস্টিং না, রিসাইকেল করা হচ্ছে, আচ্ছা ট্রিটেড করে, তারপরে গ্রামীণ ফোনে ইজ কমপ্লিটলি ট্রিটেড করে ফেরত যাচ্ছে। আচ্ছা আবার ইস্টার্ন ব্যাংকে যাচ্ছে হচ্ছে আপনার অনলি ফর দ্য ফ্ল্যাশিং পারপাস। তো এগুলোর সবগুলোরই ক্যাপেক্স বেশি, অনেকে এই জন্য করতে চায় না, কিন্তু ইন দ্য লং রান এই বেনিফিটটা যেটা পেতো সেটা পাচ্ছে না। তো এখন ধরেন সবুজ গাছ ভালো না এটা ভালো, আমি তো অ্যাপার্টমেন্টে সবুজ গাছ ছাড়া আর খুব বেশি সাস্টেনেবল কিছু করতে পারছি না। অনেকে অ্যাপার্টমেন্টে ইনসুলেটেড গ্লাস লাগায়, আই ডোন্ট নো ওয়াই। ইনসুলেটেড গ্লাস লাগাবে যেটা হারমেটিক্যালি কন্ট্রোল একটা বিল্ডিং, জানলা খোলার বিষয় নেই, কিন্তু অ্যাপার্টমেন্টে তো আমি আমার ক্লাইমেটে জানলা খুলে রাখতে চাই। তো সেখানে এটা একটা ফ্যাশনে দাঁড়িয়েছে যে ইনসুলেটেড গ্লাস লিক প্রুফ যদি হয়, পিলফার প্রুফ যদি হয়, একমাত্র নয়েজটাকে কন্ট্রোল করার জন্য, লিকেজ না থাকলেই হয়। আদারওয়াইজ হ্যাঁ, এখন আমি পশ্চিম দিকে মুখ দিয়ে বিল্ডিং বানাইলে তাহলে জানলাও খুলতে পারবো না। তো সেই হিসাবে এটা একটা ফ্যাশন তৈরি হয়েছে, সব জায়গায় না, কিন্তু আমি মনে করি যে এখানে আমি জানলা খুলে রাখতে চাই, সেখানে আমি ইনসুলেটেড গ্লাস দিলাম না, এটা উইন্টার ক্লাইমেটের জন্য প্রযোজ্য। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, পশ্চিম দিকের কথাটা যখন উঠলো, কোনো ডিজাইনে দেখা যায়, ইভেন অ্যাপার্টমেন্টও, কমার্শিয়ালি তো বটেই, পশ্চিম থেকে গ্লাস দিলে পরে বিল্ডিং এলিভেশন থেকে শুরু করে সব কিছু অনেক অ্যাটলিস্ট দেখতে সুন্দর লাগে। না, এখন পশ্চিমমুখী যদি বিল্ডিং, পশ্চিমমুখী বলছি আর কি, পশ্চিম দিকে গ্লাস বলতে আমি পশ্চিমমুখী বলছি। এখন সেই গ্লাসের থেকে ভিতরে যে একটা টেম্পারেচার হিট গেইন যেটা হচ্ছে, সেটা আবার ক্লায়েন্টরা আমাদের অ্যাকসেপ্ট করতে চায় না। আমি এখানে আমাদের ক্লায়েন্টের কথা বলছি, এন্ড ইউজার তো আমরা না, এন্ড ইউজার। হ্যাঁ অবশ্যই। তো কোনো ক্ষেত্রে এই জন্য আমাদের বাধ্য হয়ে চেঞ্জও করতে হয়েছে, যে একেবারে পুরোটা গ্লাস না দিয়ে কিছু সলিড অংশ, সে একেবারে, আমি রেসিডেন্সিয়ালের কথা বলছি, বেডের পিছে, তখন চেঞ্জ করা ছাড়া কোনো উপায় থাকে না। সো গ্লাস ইউজের প্রোজ অ্যান্ড কনস এই ক্ষেত্রে কি থাকতে পারে? প্রোজ তো আমি বললাম যে হ্যাঁ দেখতে ভালো লাগে। একটা জিনিস মনে করি, সব ক্ষেত্রে আমি মনে করি যে একটা স্থাপত্য বা একটা আর্কিটেকচার দেখে আমি এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলতে পারা উচিত, সূর্যের দিকে না তাকিয়ে বাতাসের দিকে ফিল না করে আমি বলতে পারা উচিত এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা নর্থ, এবং এগুলা তো ওই যে খনার বচন আছে, অনেক কিছু আছে, হ্যাঁ, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, এইটাকে কিন্তু খেয়াল রাখতেই হবে। এটা যদি আমার পুরো বিল্ডিংটা যদি ওয়েস্ট ফেসিংও হয়, তাও আমাকে খেয়াল রাখতে হবে। খালি গ্লাস দিলেই সুন্দর হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমি আপনাদের বিল্ডিংও ডিজাইন করেছি, খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করো, এটা পূর্বমুখী, সেখানেও হিট গেইন আছে, কিন্তু আপনি খেয়াল করবেন আপনার দুইটা স্ল্যাব আছে, একটা অফসেট করা স্ল্যাব আছে, একটা সাউথে একটা নর্থেরটা একটু ভিতরে ঢোকানো, সাউথেরটাতে কিন্তু লুভার আছে, নর্থেরটাই লুভার নেই। কারণ কি, আমি সাউথেরটা দিয়ে শ্যাডো কাস্ট করছি এটার উপরে, ওইটাতে কোনো হিট গেইন সেরকম হচ্ছে না। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অনেক বিল্ডিং আমরা ঢাকা শহরে এখন দেখতে পারি যে আসলে সেই বিল্ডিং দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা কোন মুখী বিল্ডিং। অনেক সময় অনেকে বলছে যে এটা তো এত গ্লাস কেন, কমার্শিয়াল বিল্ডিংয়ে তো একটা আসবে, কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে কিন্তু সেন্সিটিভ হইতেই হবে, এটা কোনো উপায় নেই, আসলে উপায় নেই। এটা আর্কিটেকচার করতে গেলে সলিড দিয়ে করতে পারলে বেশি সুন্দর লাগে আমার কাছে মনে হয়। যে আমার কাছে, আমি কতগুলো বিল্ডিং এর নাম বলতে হচ্ছে সেই কারণে, যে মবিল হাউস, এটা তো কোনো ফ্যাসাদ দেখা যাচ্ছে না, বা ইস্টার্ন ব্যাংক, এটা কিন্তু একটা এক্সট্রা স্ক্রিন আছে সামনে, হ্যাঁ, ওটাকে সানস্ক্রিন হিসাবে 25 ফিট দূরে ওটা বিল্ডিং এর সঙ্গে লাগোয়া না। তো এই যে জিনিসগুলো কিন্তু একটু কনসিডারেশন আনতে হবে, সেটা কিন্তু ছাড়া উপায় নেই। মানে ক্লায়েন্ট যেটা বলছে সেটা কিন্তু একেবারে যৌক্তিক, হ্যাঁ, যে পশ্চিমমুখী হলে কি করব, সেটা কিন্তু কতগুলো জিনিস খুব সহজ আছে। একটা হচ্ছে যে আমি যদি পশ্চিমে বড় বড় বারান্দা দেই তাহলে শ্যাডোটা কাস্ট হয়, হ্যাঁ, সেই সব জিনিসপত্র আনা যেতে পারে আর কি। ইস্টার্ন ব্যাংকের হেড অফিসের কথা বলি, ওটা তো তোমার ডিজাইন করা না? জি, ওটার সামনেও তো এরকম একটা স্ক্রিন আছে, ওইটা কিন্তু ইন্টারেস্টিং, ওই স্ক্রিনটা। হ্যাঁ, এখন আমি এটার সঙ্গে তুলনা করছি না, বাট সিমিলার কনসেপ্টে রয়্যাল পাইন নামে একটা হোটেল আছে ইন সিঙ্গাপুর, যেটার এরকম একটা স্ক্রিন গ্লাস, এবং ওটার আবার ভিতরে আবার নানান কারুকার্য ডিজাইন করা আছে। তারপরে বেশ প্রায় 40 ফিট মতো, 40 ফিট বিগ এরিয়া, 40 ফিট মতো
ওই যে গ্রিনারি কিংবা হুম। বাগান বললাম, ওই বাগানের টাইপের নিয়ে আসে, নট বাগান, বাট ওখানে কফি শপ আছে, হুম। এটা আছে, ওইটা আছে। এইসব করাতে ওখানে কি স্ক্রিনিংও হচ্ছে, আবার একটা এনভায়রনমেন্ট প্রোটেকশন হচ্ছে, প্রোটেকশনও সান হইতেছে। প্রোটেকশন। এটা তো খুব একটা অর্ডিনারি আইডিয়া। ভেরি হ্যাঁ, অর্ডিনারি আইডিয়া। সেটা হচ্ছে আমি মাথার উপর যদি ছাতা দিতে পারি, হ্যাঁ, রোদটা যখন হেলে যায় আমি কিন্তু কাত করে ধরি ছাতাটা। রাইট। এটা একটা ছাতার কাজ করছে। এটা এক ধরনের ম্যানিফেস্টেশন, একভাবে ম্যানিফেস্ট করা হয়েছে। যেমন এটা যে লুভারগুলা, এটা কিন্তু ফটোভোল্টিক গ্লাস। ওকে। সো আমার উপরে সোলার প্যানেল নেই, এটা হ্যাঁ। থেকে মানে আমার এই পাওয়ার জেনারেশন হচ্ছে, Generation যেটা হচ্ছে। রিকোয়ারমেন্ট আছে। ঠিক এই ধরনেরই কনসেপ্টে মোবিল হাউস করা, কিন্তু মোবিল হাউস কিন্তু আবার অন্যভাবে কংক্রিট দিয়ে একটা স্ক্রিন তৈরি করা হচ্ছে, ডিটাচ ফ্রম দ্য বিল্ডিং। তো এক একভাবে মোবিল করা হাউসে যায় তো ফটো সেট না, কিছু নাই। ওটা ভেরি মানে একে মানডেইন একদম। ওই ক্লায়েন্ট যে ওটা একসেপ্ট করবে এটা আমি বুঝিও নাই। ওইটার কয়েকটা ভার্সন ছিল, সামনে লুভার দেওয়া, অনেক কিছু। আচ্ছা। না, উনি বারবারই বলছেন না আমি এটাই করব। আচ্ছা। তো পরে গিয়ে তো ওই যে একেবারে কংক্রিটের একটা মাস, ইউজুয়ালি গ্লাস ছাড়া তো মনে করে যে বিল্ডিং সুন্দর হয় না, কিন্তু অনেক বিল্ডিং গ্লাস ছাড়া সুন্দর হয়। এবং এই যে একটা ম্যারেজ বিটুইন সলিড অ্যান্ড ভয়েড, আমরা গ্লাসকে যদি ভয়েড ধরি যে কিছু নাই, তার সাথে যে সলিডের ম্যারেজ, সেটাই এখন করা হচ্ছে। আর ওই ম্যাচ বক্স আর্কিটেকচার, যেটা আমরা ড্যালাস দেখলে খুব খুশি হতাম 80s-এ 70s-এ, ওই কালচার থেকে তো বেরিয়ে আসছে। অনেক আর্কিটেক্টরা এই কথাটা বলে যে গ্লাস থাকলে পরে দ্য ব্যারিয়ারনেস বিটুইন দ্য পাবলিক অ্যান্ড দ্য পিপল ইনসাইড ইট রিডিউসেস ডাউন, নট দ্যাট ইট গোজ অ্যাওয়ে, বাট আমি তোমার বাসায় কিংবা অফিসে ঢুকতে পারবো না, বাট আমি জানি তুমি ভিতরে না, আছো, কি সেটা তো করছো। বটেই। গ্লাস তো একটা ম্যাজিক্যাল ম্যাটেরিয়াল। ম্যাজিক্যাল ম্যাজিক্যাল ম্যাটেরিয়াল ভিজুয়ালি কানেক্ট করে, ফিজিক্যালি করে না, হ্যাঁ, এনভায়রনমেন্টালি করে না। এই ম্যাজিকটা আছে বলেই গ্লাসটা কিন্তু দিনকে দিন এটার উন্নতি হচ্ছে, এটার কোয়ালিটেটিভ চেঞ্জেসগুলো নিয়ে আসছে যারা রিসার্চ করছে। তো সেইটা আমরা ইউজ করছি। এবং অনেক সময় আমার বিল্ডিং হলে অনেক গ্লাস আমি কিন্তু হিসাব করে খুঁজে পাই না, স্টার্টিং ফ্রম দ্যাট তেজগাঁ, ব্যাবিলোনিয়া বা এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে সলিড সারফেস আছে, নর্থ ইস্ট ওয়েস্টটা ব্লক, এইভাবে করে করেই কিন্তু শেষ পর্যন্ত আপনাদের বিল্ডিং বলেন, মানে এটা একটা কম্বিনেশন হইতে হয়। ইজ মোর অফ এ ডিফারেন্ট কাইন্ড অফ কমার্শিয়াল বিল্ডিং। হ্যাঁ, হ্যাঁ, different বিশেষ করে আশেপাশে যারা লিংক রোড দিয়ে গিয়েছেন তারা খেয়াল করে দেখবেন যে, আমি নাম উল্লেখই করছি, নাথিং রং উইথ নাম উল্লেখ করা, সে ফোরাম আছে ওখানে, জি, তারপরে অন্য কোম্পানির হেড অফিস আছে। তো সেগুলির পাশে ব্যাবিলনিয়া ইজ কোয়াইট এ ডিফারেন্ট কমার্শিয়াল কমপ্লিটলি ডিফারেন্ট। এটার স্পেশালিটিটা কি একটু বলবে? এটা স্পেশালিটি হচ্ছে এটার ফার। আচ্ছা, আগে যেই নিয়মটা ছিল, একটু বলে রাখি যে যারা ফ্লোর এরিয়া জানেন না, ফ্লোর এরিয়া রেশিও হচ্ছে টোটাল কনস্ট্রাকশন এরিয়া ডিভাইডেড বাই দ্য টোটাল ল্যান্ড এরিয়া। জি। তো আমাদের প্রত্যেকটা ল্যান্ডের যেই স্কোয়ার ফিট বা যত কাঠা থাকে তার একটা গুণিতক দিয়ে আমরা গুণ করে বিল্ডিংয়ের ফ্লোর এরিয়া তৈরি করতে পারি। তো এগুলোর আবার ক্যাটাগরি আছে। ওইটা ছিল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্লট কনভার্টেড ইনটু কমার্শিয়াল প্লট। তো এই ক্ষেত্রে তো ছোট ফার যেটা ইন্ডাস্ট্রিয়াল ছিল সেটা নিতে হবে। তো সেটা ছিল অনলি 4.5। আচ্ছা, এখন ওই এলাকায় হচ্ছে নট রেস্ট্রিক্টেড। হ্যাঁ। তো আজকে যদি নট রেস্ট্রিক্টেড হতো, ব্যাবিলনিয়ার জন্ম হতো না। এখানেও একটা 30 তলা 35 তলা বিল্ডিং হতো। কিন্তু ওই যে নট রেস্ট্রিক্টেড ফার, তার মানে আমার 60% ফুটপ্রিন্ট করতে পারবো, করলে দেখা যায় এটা 7 তলা বিল্ডিং হয়। আমি চিন্তা করলাম যে না, আমি তো আমার হাইট যেহেতু আছে, আমি আরেকটু ছোট করব, ছোট করে আমি ওপেন স্পেস অনেক রাখবো। এটা 13 তলা বিল্ডিং, এটা কিন্তু 13 তলা বিল্ডিং। কিন্তু আজকে এই বর্তমান সময়ে এটা কিন্তু সেই, মানে এখন হলো 40 তলা। অবশ্যই ল্যান্ড ওনার কি ছাড়বে ফার? এক ছোট ফারও তো কেউ ছাড়তে চায় না। তো এটা 4.5, সেখান থেকেই আসলে ভালো স্থাপত্যের সূত্রপাত হতে পারে। খালি ফার বাড়ালেই হবে না। আমি এমন প্রজেক্টও করছি যে আমি যেই ফার আমাকে দিচ্ছে আমি আটাতে পারছি না। দিস ইজ মানে ওয়ে বিয়ন্ড লিমিট। 9.1 ধরেন, হিউজ। তো এটা আটানো খুব মুশকিল। একটা জমিতে আমি যেই পরিমাণ খালি জমি রাখতে চাই, আমি একটা ব্লক ডেভেলপমেন্ট করছি, তো সেখানে তো আমি খালি জমি, আমার সেখানে বেনিফিট। তো ফার তো আবার এখনকার রুল অনুযায়ী, মানে নতুন ট্যাপের রুল অনুযায়ী ফার তো বিক্রি করা যায়, ফার বিক্রিও করা যায়। এটা তো ফার ব্যাংক হবে একটা বলেছিল, ব্যবসাও হইতে সামান্য ধারণা দেবে।
এটা হচ্ছে যে আমার ফার আমি ওখানে ব্যবহার করতে পারছি না। ধরেন আমি একটা কোনো ঐতিহাসিক স্থাপত্য কর্মের পাশে বিল্ডিং করছি, আমাকে ওখানে রেস্ট্রিক্ট করে দিচ্ছে এটার কারণে। তা আমার হাতে আমি ফার পাই ওখানে। আমার ধরেন 4 ফার ছিল, কিন্তু দেখা যাচ্ছে আমাকে উচ্চতা করতে দিচ্ছেন, আমি 2 ফার করতে পারলাম। এই বাকি 2 ফার আপনি যেখানে প্রযোজ্য ক্ষেত্রে আপনি তার কাছে এটা বিক্রি করে দিতে পারবেন। বাট এই প্রসেসটা এখনো চালু হয়নি। এটা চালু হয়নি। এটা চালু হলে খারাপ কিছু হইতে পারে। এটা খারাপ হতে পারে যে এই ব্যাংক, ফারের ব্যাংক তৈরি হবে একটা চক্র হবে যারা এই ধরনের লোকজন বিক্রি করবে বেশি দামে। ঠিক আছে, ওটা তো পলিসিগতদের ব্যাপার। আমরা মোর আজকে স্থাপত্য এবং প্ল্যানিং নিয়ে যেহেতু আলোচনা করছি, এরপরে তাহলে আমরা সাস্টেনেবিলিটি সম্বন্ধে আজকে একটা অন্যরকম ধারণা পেলাম। তুমি যেহেতু আমাদের একটা কমার্শিয়াল বিল্ডিং ডিজাইন করেছো, which is pretty popular, not only BTA landmark but it is a landmark. এটা কিন্তু তোমার বিল্ডিং বলে, আমাদের বিল্ডিং বলে বলছি না, মানুষকে একটা জিনিস দিয়ে বোঝানো যায় যে যেটা হরিজেন্টালি ব্রেক করা আর কি, মানে একটা জায়গা কাটা, সেখানে আবার একটা গাছ আছে, সেখান থেকে আবার পানি পড়ে। সো এগুলি বললে পরে না, এটার একটু হিস্ট্রি আছে। এটা হচ্ছে এটা কিন্তু আমাকে অনেকবার করতে হয়েছে, করে আপনার টপ ম্যানেজমেন্ট ওনাদের কনভিন্স হওয়ার পরে এটাতে যেতে পেরেছি আমি। সহজে পছন্দ হচ্ছিল না, কোনোটাই পছন্দ হচ্ছিল না, পরে এটা পছন্দ হয়েছে এবং এটা খুব নাইসলি কাজটা করা হয়েছে সব কিছু মিলে। ইটস এ গুড বিল্ডিং আই থিঙ্ক। আমি তো বললাম সেফটি আমার কাছে সবসময় মনে হয় ফার্স্ট ভাই, সেটা হচ্ছে যে একটা যে কোনো বিল্ডিং যখন এটা একটা সার্টেন হাইট ক্রস করে যায়, ইট ইজ দ্য মেশিন টু লিভ ইন। অ্যাবসলিউটলি। এটা নড়ে না চড়ে না, সে নড়ে চড়ে না বলে আরো কঠিন অবস্থা যে আমি একটা গাড়ি আগুন ধরলে ওটাকে ধাক্কা দিয়ে সরাই ফেলতে পারি, কিন্তু বিল্ডিং এ কিছু হলে পারবো না। আমার কাছে সবচেয়ে প্রাইম কনসিডারেশন ইজ সেফটি ইন টার্মস অফ স্ট্রাকচার, ইন টার্মস অফ ফায়ার। এই দুটো আমাকে আগে এনশিওর করতেই হবে। তারপরে হচ্ছে ফাংশনালিটি বা এটার যে অ্যাস্থেটিক্স ইজ আ ভেরি সাবজেক্টিভ থিং। এটা কারো কাছে ভালো লাগতেও পারে, কারো কাছে নাও লাগতে পারে। তো অতএব সেই জায়গাতে আমার সেই ভ্যারিয়েশনটা আনলে কোনো অসুবিধা, ইটস মোর লাইক আ জ্যাকেট। হ্যাঁ, সাস্টেনেবিলিটির সঙ্গে আমরা এখনই শেষ করে এরপরে আমরা যাব রেজিলিয়েন্সে, বিকজ এই টার্মগুলি খুব ইউজ হচ্ছে তো আজকাল। সো জেনারেল ক্লায়েন্ট এবং যারা ইউজার তাদের ক্লিয়ার আইডিয়া থাকা উচিত কনসেপ্টটা সম্বন্ধে অ্যাটলিস্ট। হ্যাঁ, নাহলে এই মিসলিডিং হয়ে যায় আর কি টার্মগুলি বলে অনেকে। না, শুধু ফিলোসফি লেভেলে কথা বললে হয় কি পাবলিকের মধ্যে এটা ডিসিমিনেট করে না। সেই জন্য আমাদেরকে মোর মানে বাংলা ভাষা মানে হচ্ছে যে সবার বোধগম্য হয় সেরকম ভাষায় কথা বলা উচিত। অ্যাবসলিউটলি। তো একটা জিনিস সাস্টেনেবিলিটির, আমাদের বিল্ডিং সম্বন্ধে যেটা বলি, সাস্টেনেবিলিটির না, মানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করতে গিয়ে এবং এনার্জি, এটা তো এনার্জি, আমার একটা ভিডিও আছে পরে তোমাকে দেখাবো আর কি, যে একটা দুটা গ্রুপ করেছে, একটা হলো মা বাবা, একটা হলো বাচ্চারা, একই মা বাবার বাচ্চারা, দুটা গ্রুপ করে প্রথমে মা বাবাকে ছবি আঁকতে দিয়েছে। তো মা বাবারা ওখান থেকে প্যালেট বিভিন্ন কালার নিয়েছে, তো তারা ব্রাইট কালারগুলি বেছে নিয়েছে, তারা সুন্দর ছবি এঁকেছে। বিশেষ করে তাদের সময় হয়তো ওই রকমই একটা বাগান আছে, বাড়ি আছে, অবস্থি। তারপরে নেক্সট গ্রুপ হলো তাদেরই বাচ্চারা, তাদেরও দিয়েছে, তারাও ছবি আঁকার পরে তারপরে দুই গ্রুপকে সামনাসামনি করেছে। করার পরে দেখা গেল প্রথমে মা বাবার যে ছবিগুলি দেখাচ্ছে, বাচ্চারা বলছে যে ও কি সুন্দর, বাচ্চাদের দেখাতে বলেছে, তো ওখানে বেশি দেখা যাচ্ছে যে কালো এবং ডার্ক অ্যান্ড একটু স্ক্যারি জিনিস। তখন একজন বাবা বলছে যে আসলে তো আমরা ওদের জন্য ব্রাইট কালারগুলি রেখেই যাই নাই, সো আমাদের নেক্সট জেনারেশনের জন্য ওই জিনিসগুলো তো রেখে যেতে হবে। এটাকে আমি কিন্তু সাস্টেনেবিলিটি বলতে আমি এটাই মিন করি, যে রেজিলিয়েন্সের কথা পরে আসবো, বা রেজিলিয়েন্স সাস্টেনেবিলিটির সঙ্গে খুব জড়িত অফকোর্স। তো এই বিল্ডিংয়ে আমাদের বিটিএ ল্যান্ডমার্কে টেম্পারেচার রাখা হয়েছে 24.5 ডিগ্রি। এটা নিয়ে আমাদের ক্লায়েন্টরা খুবই অসন্তুষ্ট। হ্যাঁ, তো এখন অবশ্য আমরা এটা চেঞ্জ করে কমাতে হচ্ছে আর কি, বাধ্য হয়ে। বাট এই যে বিভিন্ন কাউন্সিল অফ গ্রিন বিল্ডিংস বলো কিংবা
এজ বলো কিংবা লিড বলো, এইটা কি আমাদের দেশের জন্য কাস্টমাইজ করা উচিত না? আমি প্রথমেই বোধহয় একটু গ্রিন বিল্ডিং সম্বন্ধে নেগেটিভ একটা ইমপ্রেশন দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, আমি এটা বলতে চাই না এই কারণে যে এটা একটা ব্র্যান্ড এবং এটা একটা পশ্চিমা বিশ্বের তৈরি করা সেট অফ রুলস, যেটা মেন্ট ফর ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংস, সেটা আমাদের কাঁধে চাপানো হচ্ছে। একসময় আপনার মনে আছে কিনা, আপনাদের কোম্পানিও সেটা ছিল ISO 9001, এবং আমার এক ক্লায়েন্টের সিমেন্ট ফ্যাক্টরি যখন 9001 পেল, সোনারগাঁয়ে বিশাল পার্টি, বিশাল পার্টি করে ওনারা এটা সেলিব্রেট করলেন। তার কিছুদিন পরে দেখা গেল আমার কোম্পানিও 9001 হয়েছে। আমরা ছোটখাটো করলাম। এর পরের বছর থেকে একজন সাদা চামড়া আসে, আমার মিটিং রুমে বসে কি করে অডিট টডিট কি জানি করে আর কি করে যাওয়ার সময় আমাকে একটা সার্টিফিকেট দিয়ে যায়, আমরা $1000 তাকে দিয়ে দিই। সো ISOর অবস্থা এরকম দাঁড়িয়েছে। ISOরও তো একটা সেট রুল আছে, কিন্তু ইট ইজ নট বিং মনিটরড। ঠিক সেম ভাবে এখন একটা ট্রেন্ড চলছে, ব্র্যান্ডিং অফ গ্রিন বিল্ডিং কাউন্সিল লিড সার্টিফাইড। এখন লিড সার্টিফিকেশনের যেসব পয়েন্টের যে তালিকা, যে পয়েন্ট খুবই হাস্যকর, হ্যাঁ, 40% রিনিউয়েবল এনার্জি থাকতে হবে, যেটা কোনোভাবে একটা বিল্ডিং এ সম্ভব না। সাইকেল পার্কিং দিলে আপনার পয়েন্ট পাবেন, তারপর আপনি আপনার স্টাফদের জন্য শাওয়ার দিলে পয়েন্ট পাবেন। এইভাবে করে করে গোল্ড প্ল্যাটিনাম পর্যন্ত আছে। আমার এই যে মোবিল হাউস প্ল্যাটিনাম, আপনাদেরটা গোল্ড বোধহয়। তো এরকম সার্টিফিকেশন আছে এবং এটা এক সময় ডিমিনিশ করে যাবে। এটার মধ্যে ওই যে আপনি বললেন যে সবই থাকলো, আমার পার্সোনাল যে সাইকোমেট্রিক একটা বিষয় থাকে, টেম্পারেচারের বিষয়, তো সেই আমাদের দেশে না মানে এসি চালায় যদি শীত না লাগে তাহলে হ্যাঁ তারা এটাকে এয়ার কন্ডিশনিং মনে করে না। কমফোর্ট টেম্পারেচার 24 ডিগ্রি, ওয়ারেজ আউটসাইডে সেটা ধরেন 35 পর্যন্ত উঠে যাচ্ছে। তো আমাদের এখানে সেটা মনে করে না বলেই যে গরম লাগে তাদের সব সময়। আর আমরা তো চামড়াকে নষ্ট করেছি, পার্টলি গ্লোবাল ওয়ার্মিং, মেবি আমি বলছি, পার্টলি হচ্ছে উই হ্যাভ বিন ডেস্ট্রয়েড আওয়ার স্কিনস বাই দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। 90s-এও বলতে আপনার গাড়িতে এসি আছে? আচ্ছা, টয়োটা কোম্পানি বা জাপানিজ কোম্পানি, কোনো কোম্পানি এসি ছাড়াই গাড়ি বানাতো তখন। তারপরে আসলো যে ভীষণ বড় লোক না হলে এসি থাকতো না, এবং সেটা থাকলেও মাস্টার বেডে উইন্ডো টাইপ। এবং আমাকে 96-এও ফাইট করতে হয়েছে যে উইন্ডো টাইপ থেকে একটা জায়গায় খুব ডিফিকাল্ট হচ্ছিল, স্প্লিট লাগাইতে হবে। হ্যাঁ, অসম্ভব, এটা দেওয়াই যাবে না, বড় লোকের বিষয়টা। তো সেইটা থেকে এখন কিন্তু মোটামুটি সব জায়গায় এয়ার কন্ডিশনার চলে গেছে। মসজিদে কোনোদিন ছিল না। মসজিদ এয়ার কন্ডিশন, এভরিওয়্যার ইট ইজ এয়ার কন্ডিশন। এটা কারা করেছে? আমার মতন ট্রপিক্যাল ক্লাইমেট, হ্যাঁ, আমি কেন 24 ঘন্টা এসি ছাড়া থাকতে পারবো না? এখন যেটা মনে হচ্ছে আমাদের বাচ্চারা গাড়ির থেকে একটা বোর্ডিং ব্রিজ যাবে এয়ার কন্ডিশন টু দেয়ার স্কুল আর হোম, যে একটা বোর্ডিং ব্রিজ বেরোবে। এটা আসলে আমরা আমাদের স্কিনটাকে নষ্ট করেছি। এই গরম আমাদের সময়ও ছিল। মেবি এখন এই যে বৈশাখে যে গরমটা পেলাম, আমাদের ছোটকালের চেয়ে অনেক বেশি গরম লাগতো আমাদের কাছে। আমরা গেঞ্জি পরে থাকতাম, ফ্যান চললে চলতো, না চললে নাই। এই জায়গার থেকে যে আর্টিফিশিয়ালি আমরা নিজেদেরকে নষ্ট করেছি এটা বুঝি না, খালি বলি গ্লোবাল ওয়ার্মিং। একটা আমাদের জীবদ্দশায় এই 50-60 বছর ধরেন, এই জীবদ্দশায় পৃথিবীর চেঞ্জ তো একটা বালুকণার সমানও না। আমরা যদি ইউনিভার্সের বয়স ধরি বা পৃথিবীর বয়স ধরি, আমার এই জীবদ্দশায় আমি এত বড় চেঞ্জ দেখে ফেললাম। এই যদি হয় 50 বছরে যদি 3 ডিগ্রি কমে, তাহলে 100 বছরের কথা হবে। তাহলে তো মানে ধরেন আর 300 বছর পরে, এই শাহজাহানের আমল থেকে এখন থেকে আরো 300 বছর পরে পৃথিবী গলে যাওয়ার কথা। এইগুলো সবই কিন্তু উনাদের চাপানো জিনিস। সেই জন্য আমি মনে করি যে আপনি যে প্রশ্নটা করেছেন, যেটা ইন্ডিয়াতে হয়েছে, ওরা টেরি আছে একটা, হ্যাঁ, গৃহ আছে, ওদের নিজস্ব সেট অফ রুলস। সেই রকম একটা বাংলাদেশেও কাস্টমাইজেশন খুবই জরুরি। এবং আমাদের এখানে কাস্টমাইজেশন করতে গিয়ে যে প্রবলেমটা হয়, আমি যদি একটু কথ্য ভাষায় বলি, টুকলিফাই করা হয়। তো যেমন বিএনবিসিতে অল গুড থিংস আর দেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এটা বাংলাদেশের জন্য কতটা কাস্টমাইজ জানেন? উই ক্যান অ্যাফোর্ড টু হ্যাভ দ্যাট অর নট। সেই জায়গাটাতে ওই সেন্সিটিভিটিটা তো কখনো ট্রাই করা হয় না। আমি সামহাউ আই ওয়াজ ইনভলভড ইন বিএনবিসি এডিটোরিয়াল ইতে ছিলাম, বিল্ডিং মেটেরিয়াল। তা আমি তখন অনেকবার বলেছি যে 2013 দিকে
যে প্লিজ আপনারা গ্লাসের ব্যবহারটাকে একটু মনিটর করা, এটার একটা স্ট্যান্ডার্ড তৈরি করা। এই কারণে যত ধরনের আমার ডকুমেন্ট ছিল আমি কিন্তু দিয়েছি, কিন্তু পরে দেখা গেলো 5টা লাইন আসছে ASTM BS, মানে অন্য স্ট্যান্ডার্ডকে রেফার করে দিচ্ছে, নট রেফারিং। ASTM-টা তো অ্যাকচুয়ালি স্টিলের সঙ্গে আর ম্যাটেরিয়ালের সঙ্গে যুক্ত। হ্যাঁ, ওই জন্য So, মেটেরিয়ালের basically, ধরেন হ্যাঁ। গ্লাস, এখন গ্লাস আমি কোন সাইজের হলে অ্যানিল গ্লাস লাগাবো, কোন সাইজ হলে আমি মানে সেফটি গ্লাস লাগাবো, এগুলো দেখতে হবে। গ্লাস Of সম্বন্ধে course. আমাদের ধারণা নেই। আর্থকুয়েক যদি হয় তাহলে কিন্তু প্রথম Panel ইনজুরিটা দিয়ে, আসবে panel প্যানেল দিয়ে থেকে। হ্যাঁ। আপনার মনে আছে কিনা যে বসুন্ধরা সিটিতে একবার আগুন ধরলো 2009-এ, হুম, ওইখান থেকে যখন গ্লাসগুলো খুলে পড়ছিল, পড়ার আগে ওইটা ওইখানে বাস্ট হয়ে যাচ্ছিল। কিন্তু চিন্তা করেন এটা যদি না ভাঙতো, এটা কিন্তু শিট অফ মানে পেপারের মতন এরকম ভাসতে ভাসতে মানুষকে হয়তো ডেঞ্জারাসলি মানে ইনজুর করতে পারতো। তো এই জিনিসগুলো কিন্তু নাই কোথাও, এবং আমরা গ্লাস ব্যবহার করছি একেবারে মানে যে কোনোভাবেই। গ্লাসের প্রপার্টিজ জানছি না, স্পেসিফিকেশন জানছি না, টেম্পার গ্লাস দিচ্ছি, এটা আসলে ওই যে ইম্পিউরিটিস থাকলে স্পন্টিনিয়াস ব্রেকেজ হয়, সেটা কি ইম্পিউরিটিস, কীভাবে সেটাকে মিটিগেট করা যায়, এই জিনিসগুলো কিন্তু খুব একটা জানি না। তো সেই জন্য আপনার যেইটা বললেন যে আমার কিন্তু অবশ্যই একটা নিজস্ব সেট থাকতে হবে। আমার ক্লাইমেট, আমার সোসাইটি, আমার মাটি, আমার জলবায়ু, সব কিছুর উপর ভিত্তি করে আমরা একটা সাস্টেনেবল বিল্ডিং কেমনে করতে পারি। এখন আমরা যা করছি, অল দিজ আর ইন্টারন্যাশনাল স্টাইলের বিল্ডিং। অ্যাবসলিউটলি। মানে can put it anywhere. টকিং অ্যাবাউট বিএনবিসি, আমিও বিএনবিসির কমিটিতে যদিও আছি, এখনও ছিলামও, বাট আমি তো স্ট্রাকচার সাইডে ছিলাম, সেটা নিয়ে খুব একটা মানে ডিফারেন্স হওয়ার কথা না, এক্সেপ্ট ফর সয়েল কন্ডিশন অ্যান্ড ম্যাটেরিয়াল, যেগুলি আমরা স্ট্রাকচার ইউজ করি। বাট আদার যেগুলি আছে ফায়ারে অনেক কিছু হয়েছে, ফায়ারে অনেক কিছু হয়েছে। ভেরি ভেরি নন কাস্টমাইজড অ্যান্ড নন অ্যাপ্লিকেবল ট্রু টু দ্য আমাদের সার্কামস্টেন্স। এবং তুমি যেটা বলছো যে ছোটকাল হোক কিংবা আমাদের বাবাদের সময় হোক, একেবারে ডিসি ফ্যান থেকে আমি আরম্ভ করি, এসি তখন চিন্তা করা হতো না। একটা কথা সবাই বলবে যে তার তখন তো এরকম গরমও ছিল না, এত মানুষও ছিল না, সত্য না, মানুষও ছিল না। গরম আর কত বেড়েছে, কত বেড়েছে, আমি সেটাই হ্যাঁ। বলছি। নষ্ট তো আমরাই করেছি। হারিকেন মুছতাম, সেদিন আলাপ করছিলাম আমার ওয়াইফের সাথে, যে হ্যারিকেনটাকে সন্ধ্যা হলে মোছা হইতো। 70s, লেট 70s অনেক লোডশেডিং হতো। কলকাতায় তো কাপ, শাড়ি, লোডশেডিং এগুলো বেরিয়ে গেছে তখন। অর্ধেকটা কালো আর অর্ধেকটা সাদা, শাড়ি অর্ধেকটা নিচেরটুক কালো উপরটুক সাদা, নাম লোডশেডিং শাড়ি। তো আমাদের এখানেও সেটা শুরু হয়েছিল, এবং আমরা সন্ধ্যার সময় কিন্তু পড়ালেখা করতে হবে, হেরিকেনে কালি মোছা, কতটুকু ফিতাটা বেরোলে কালি কম হবে, এগুলো ছিল কিন্তু তখন। কিন্তু সেখান থেকে আস্তে 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 কোথায় আসলাম? জেনারেটর ছাড়া চলে না। আপনার মনে আছে কিনা 90s-এ যখন আমরা জেনারেটর দিতাম, তখন 2টা লাইট পয়েন্ট থাকতো, কোনো ফ্যান ট্যানও থাকতো না, একটা ফ্যান থাকতো, দুটো লাইট, একটা ফ্যান। এটা হচ্ছে লাক্সারি। আচ্ছা, সেইটা থেকে বাড়তে বাড়তে এখন ফুল ব্যাকআপে চলে যাচ্ছে। মানে কেন আমি 1 ঘন্টাও থাকতে পারি না, মানে এক্স্যাক্টলি। বিদ্যুৎ ছাড়া। ফুল ব্যাকআপের সম্বন্ধে একটু আমার ইউজারদের জন্য বলে দিই, যে ফুল ব্যাকআপে দিয়ে সেখানে আমার একটা ছেলের একটা অ্যাপার্টমেন্ট আছে আর কি, ওই বিল্ডিংটার ভিতরে। এখন ফুল ব্যাকআপ জেনারেটরের ক্যাপাসিটি ইজ ভেরি হাই, হ্যাঁ। তো ওইটার আবার এই জন্য রিজার্ভার ফুয়েল অনেক থাকতে হবে। এই রিজার্ভার ফুয়েল এবং তার সঙ্গে অ্যাডেড ফুয়েল চলার সময় জন্য, হ্যাঁ, ফায়ার হ্যাজার্ড তো আছে, কিন্তু রেকারিং কস্ট মানে মান্থলি সার্ভিস চার্জ এত বেশি চলে আসে যে ওখানে সে 60-70 হাজার টাকা দিয়ে ভাড়া থাকে, তার দেখা যাচ্ছে 25,000 টাকা সার্ভিস চার্জ চলে আসছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি নন সাস্টেনেবল, বা সাস্টেনেবল কথাটা আবার চলে আসলো আর কি। তো এগুলো তারপরে থেকে অবশ্য আমরা নিজেরাই এখন ইয়ে করে দিয়েছি যে না, ওই আগেকার মতো না হলো, ইট হ্যাজ টু বি লিমিটেড। এসি থাকবে না ভাই, শুধু লাইট দরকার নেই, কোনোভাবেই দরকার। আর তুমি যেটা বলেছো, সব কন্ডিশনের জন্যই তো মানুষ নিজেকে অভ্যাস করা দরকার। তবে ফর কমার্শিয়াল বিল্ডিং একটা কথা, গল্প প্রায় শোনা যায় যে, বারবার সিঙ্গাপুরের এক্সাম্পল চলে আসছে, বাট যেহেতু এটা ওয়ান অফ দ্য সাকসেসফুল কান্ট্রিজ আমাদের কাছাকাছি এর ভিতরে, সিঙ্গাপুরে সব যখন এয়ার কন্ডিশন চালু করা হয়েছিল, এবং যে ভদ্রলোক সিঙ্গাপুরের ফাউন্ডার অ্যান্ড প্রোগ্রেসর, উনি একটা কথা বলেছিলেন যে যদি
ওয়ার্ক এনভায়রনমেন্টটা কমফোর্টেবল হয়ে এফিসিয়েন্সি বাড়ে, ওখানে হিউমিড তো আবার অনেক বেশি, হুম তো তার থেকে ওই কস্টটা, যে ক্যাপেক্স যেটা বলছে, দ্য ক্যাপিটাল কস্ট বেশি দিয়ে যদি এফিসিয়েন্সি বাড়ানো যায় তাহলে টোটাল প্রোডাক্টিভিটি বাড়বে, এবং তাদের জন্য এটা ইট ওয়াজ হাই রাইজ বিল্ডিং হলে আপনাকে তো আসলে জানলা খুলে আপনি অফিস করতেও পারবেন না, তো তুমি ওই করতে হাওয়ার পারবেন চোটেই না। সব উড়ে হ্যাঁ, চলে সেটাই যাবে আর আর কি। কি। হ্যাঁ, সেটা করতেও পারবেন না। সো অফিস বিল্ডিং এর জন্য স্টিল ওকে, না তারপর আমি ফুল ব্যাকআপের বিপক্ষে, ব্যাকআপ কারণ না, ব্যাকআপ না, আমি হ্যাঁ, বলছি কিন্তু যে এসি তো AC থাকবে, থাকতেই এটা ছাড়া হবে। উপায় নেই। হ্যাঁ। এটা এখন আর ওই বিল্ডিং আর কেউ ঢুকবে না তাহলে, হ্যাঁ, কারণ আমরা যে সচিবালয় দেখছি সেই 6 তলা 7 তলা বিল্ডিং এর বারান্দাগুলো পর্যন্ত গ্লাস দিয়ে বন্ধ করে, করিডোরটাও হুম, বন্ধ করে সেটাকে এয়ার কন্ডিশনিং করা হয়েছে তার। হুম, তো সেগুলোর একটা মিক্স হইতে পারে। হুম, আমি একটা একটু ঢাকা শহর থেকে একটু দূরে একটা পাইকারি মার্কেট করছি, আচ্ছা, বেশ বড় প্রজেক্ট, 250 বিঘা। তো সেখানে করা হচ্ছে কি শুধুমাত্র দোকানের ভিতরটা এয়ার কন্ডিশন, আচ্ছা, করিডোর কিছু নাই, তার মানে 50% এরিয়া নন এয়ার কন্ডিশন। সেটা এক্সাম্পল হচ্ছে নিউ মার্কেট এখনও দ্য বেস্ট শপিং মল শপিং মল ইন টাউন। তো সেখানে তো মানুষের এসি চাহিদা হয় না, হ্যাঁ, বাট ওখানে হ্যাঁ, সার্কুলেশন সার্কুলেশনটা ওইরকম, মাঝখানে কোর্টিয়ার হ্যাঁ। আছে, ওইটাও তাই, ওটা খুব হুম। বেশি উঁচা বিল্ডিং না, মাঝখানে কোর্টিয়ারের এগেনস্টে সব হাঁটছে যাচ্ছে, এটা একটু ভুলতার দিকে। তো সেই জিনিসগুলো কিন্তু ফেরত আনতে হবে, একটা মাঝামাঝি একটা জায়গায় আমাদেরকে আসতে হবে। মানে আমি তো দেখি যে তখনকার দিনে এই যে নিউ মার্কেট ঢাকার হোক কিংবা কলকাতার নিউ মার্কেট হোক হুম কিংবা সিঙ্গাপুরের ইনিশিয়াল শপিং মল যেগুলি হোক, সবগুলি ওয়াজ ভেরি মাচ দুদিকটাই ক্যাটার করেছে, কমফোর্টটাও ক্যাটার করেছে, অ্যাট দ্য True. সেম টাইম নেচারের সঙ্গেও নিজেদের মানে ইয়ে একটা করেছে। কম্প্রোমাইজ থাকতে হবে, একটা আমার compromise কম্প্রোমাইজ থাকতে থাকতে হবে। সেই কম্প্রোমাইজটা না করলে হয় কি, নেচারকে কমপ্লিটলি নেগেট করলে, মানে আমি কিন্তু নেচার আমাকে নেগেট করে ফেলবে, হুম। তার মানে হচ্ছে আমি না আমার না, শরীর, নেচার উইল টেক ইট হ্যাঁ রিভেঞ্জ রিভেঞ্জ নেবে, এবং আমি কোনো সময়ই আর বাইরে বেরোতে পারবো না। একটা ক্লিন রুম এনভায়রনমেন্ট আমাকে থাকতে হবে, এবং এটা হচ্ছে আজকাল। আপনি পলিউশন খাচ্ছেন না, সারাক্ষণ এসির মধ্যে থাকছেন, কিন্তু বাইরে বেরোলে আপনি হাঁচিয়ে হচ্ছে। তো এইটাও ওই যে হার্ড ইমিউনিটির কথা আমরা বলি, সেটাও কিন্তু আমাদের দরকার আছে শরীরের জন্য।